আমরা তোমাদেরকে গতকালকে আইভিএফ পর্যন্ত পড়ালাম। হ্যাঁ, আজকে আইভিএফ থেকে শুরু করতেছি, সবাই একটু খেয়াল করো। আমরা গতকালকে কৃত্রিম যে নিষেক প্রক্রিয়া অর্থাৎ আইভিএফ পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম বা শুরু করব বলছিলাম যে যখন কেউ নর্মালি গর্ভবতী হতে পারতেছে না, অর্থাৎ তার নর্মাল কোনো কারণে নিষেক সম্পন্ন হচ্ছে না, তখন আমরা আর্টিফিশিয়ালি তাকে নিষেক করে থাকি। এটাকে বলা হবে আইভিএফ পদ্ধতি। আইভিএফ মানে কি দেখো, ইন ভিট্রো। আইভিএফ মানে হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এই ভিট্রো মানে হলো আর্টিফিশিয়াল। ভিট্রো মানে কি? এটা মানে হলো কৃত্রিম, এটা মানে হলো কৃত্রিম। আর এই ভিভো মানে হলো তোমার হলো ন্যাচারাল। এটা মানে কি? ন্যাচারাল। এখন নিষেকটা ডিম্বনালীতে হবে, নিষেক প্রক্রিয়া ডিম্বনালীতে হবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তুমি যদি ডিম্বনালীতে নিষেক সম্পূর্ণ না করে আলাদা একটা টেস্ট টিউবে করো আর্টিফিশিয়ালি, তখন সেটা নাম হয়ে গেছে কি? ইনভিট্রো। জরায়ুর কোনো কারণে জরায়ু নালীতে ক্ষত আছে বা শুক্রাণু ডিম্বনালী পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতা নাই, অথবা কোনো কারণে ডিম্বনালী দিয়া তোমার জরায়ু পর্যন্ত আসতে পারতেছে না, তখন আমরা কি করি? ডিম্বাণু এবং শুক্রাণু এই দুটাকে আলাদাভাবে কালেক্ট করে এনে আলাদা জায়গায় এদেরকে আমরা টেস্ট টিউবের মধ্যে রেখে নিষিক্ত করে সেখান থেকে ভ্রূণ তৈরি করে সেটাকে নিয়ে আবার আমরা জরায়ুতে দিয়ে দিই। এটাই হলো তোমার হলো আইভিএফ পদ্ধতি। বুঝতে পারছো ঘটনাটা কোন জায়গায়? মানে নিষেকটা তুমি বাইরে করবা, বডির বাইরে নিষেকটা করে তারপর তুমি এটাকে আবার তোমার জরায়ুর মধ্যে দিয়ে দিবা। তো এখানে ইতিহাস দেওয়া আছে যে টেস্ট টিউব বিবি তোমার হলো বেবিটা তোমার সর্বপ্রথম কে ইউজ করছে বা কোন ডাক্তার এটাকে কোথায় সাফল্য পাইছি এগুলো এখানে লেখা আছে, তোমরা একটু রিডিং পড়ে নিবে এটা। হ্যাঁ, বাংলাদেশের প্রথম যে টেস্ট টিউব বেবি সেটা 2001 সালে জন্মগ্রহণ করে। আচ্ছা, তো আমরা টেস্ট টিউব বেবি এটা কিভাবে হয় এই নিয়ে একটা ভিডিও দেখে আসি, আসো। ওইরকমই হবে। হ্যাঁ, তো আমরা আর কোনো কথা নাই, খেয়াল করো। In vitro fertilization may be performed if a woman has been having trouble getting pregnant, a condition known as infertility, or it may be done if a woman wants to have a child without a male partner. দেখো, তাহলে আইভিএফ পদ্ধতি দুই কারণে নেওয়া যায়। ইনফার্টিলিটি, কোনো কারণে মহিলার কিন্তু কি স্টেরাইল না, বন্ধা না, কিন্তু কোনো কারণে সে প্রেগনেন্ট হতে পারতেছে না। আমি একটু আগে বললাম কেন প্রেগনেন্ট হতে পারতেছে না, তার বিহাইন্ডে অনেকগুলো রিজন আছে। হ্যাঁ, জরায়ু নালীতে ক্ষত হতে পারে, ডিম্বনালীতে ক্ষত হতে পারে, ডিম্বপাতে ব্যর্থতা হতে পারে, যে ডিম্বাণু তৈরি হয় কিন্তু ডিম্বাণু বের হচ্ছে না, ডিম্বপাত হচ্ছে না, অথবা শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে যুক্ত হতে পারতেছে না, অথবা ডেজায়ার টু হ্যাভ সাইড উইথাউট মেল পার্টনার, সে বিয়ে করতে চায় না তবে সে সন্তান পালন করতে চায়। এরকম অনেক আছে যে নিজে স্বাধীনভাবে থাকবে, ছেলে মেয়ে একটা ছেলে হলে বা একটা মেয়ে হলে তো সেইটা নিয়ে, এটাকে কি বলা হয় জানো? সিঙ্গেল মাদার বলে নাকি, না কি বলে? মানে সে এরকম সিঙ্গেল মাদার তো এটা না, সিঙ্গেল মাদার মানে কি ডিভোর্স হয়ে যাওয়ার পরে। আর এটা মানে তোমার মনে করো সে ছেলে দরকার নাই, তো আরেকজন থেকে ডোনার থেকে জাস্ট একটা স্পার্ম নিয়ে আসে, নিষেধ করার মাধ্যমে তার এলো কি করে। আচ্ছা, Before in vitro fertilization, a woman will receive fertility medication that causes more than one egg to grow and এখন প্রতি মাসে আমরা জানি একটা ম্যাচিউর ফলিকল হয়, অর্থাৎ একটা ডিম্বাণু নিঃসৃত হয় ওভুলেশনে, একটা ডিম্বাণু। তো একটা ডিম্বাণু নিয়ে তুমি যদি নিষেধ করতে যাও আর্টিফিশিয়ালি, যদি কোনো কারণে ব্যর্থ হও, তাহলে আবার প্রক্রিয়াটা শুরু থেকে শুরু করা লাগে। এই জন্য এই আইভিএফ পদ্ধতিতে তোমাকে ফলিকল স্টিমিউলেটিং হরমোন এই ইনজেকশনটা মহিলাকে দেওয়ার মাধ্যমে তার তার ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন ক্ষমতা বাড়াইতে হবে। মোর ফলিকল, অনেকগুলো ফলিকল বানানো হবে, একসাথে অনেকগুলো ডিম্বাণু তৈরি করবে। এই জন্য যারা আইভিএফ পদ্ধতি নেয় তাদের 2-3টা বাচ্চা হয় আর কি। হ্যাঁ, তাইলে এটাকে বলা হবে ফার্টিলিটি মেডিকেশন, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, অর্থাৎ যে সকল ড্রাগ বেশি বেশি ওভুলেশন ঘটাবে ওই সকল ওষুধ তাকে দিতে হবে। আচ্ছা, তারপরে mature in the ovaries. A man will provide a semen sample so that the healthy আমরা semen sperm collect can be করলাম। collected for fertilization.
If the male partner is completely infertile, also known as sterile, or the woman doesn't have a male partner, a donor may be arranged. এখন যদি তুমি তাহলে দুটো জিনিস দরকার, আমরা ডিম্বাণু কালেক্ট করবো, স্পার্ম কানেক্ট করব, তারপরে দুটাকে নিষেধ করবে। এখন যদি তার হাজব্যান্ডের স্টেরাইল থাকে অর্থাৎ বন্ধা থাকে, তাহলে তো তার নামের স্পার্ম আইনেও কোনো নিষেধ হইব না। তখন আমরা কিন্তু অন্য যারা ডোনার আছে তাদের থেকে স্পার্ম কালেক্ট করতে পারবো। To provide sperm for this process. In vitro fertilization consists of three main procedures: follicle aspiration, fertilization, and embryo transfer. তাহলে আমরা আইভিএফ পদ্ধতিতে তিনটা হেডলাইনে আলোচনা করব। নাম্বার 1 ফলিকল অ্যাসপিরেশন, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণুটাকে বের করে নিয়ে আসতে হবে। এরপরে শুক্রাণুটাকে আইনা নিষেধ করাইতে হবে। এরপরে যে ভ্রূণটা তৈরি হবে এটাকে নিয়ে আবার জরায়ুতে দিতে হবে। ঘটনা কি বুঝতে পারছো? তাহলে এই হলো মোট তিনটা জিনিস। কিভাবে হয় সব বইতে লাইন বাই লাইন লেখা আছে, শুধু ভিডিওতে দেখো, পরে বইয়ের সাথে মিলাইও। দেখো, During the first procedure, called follicle aspiration, eggs will be harvested from the ovaries. At the beginning of this procedure, an ultrasound. তাহলে তুমি দেখো এটা কিন্তু তোমার জরায়ু দেখা যাচ্ছে। এটা হলো সার্ভিক্স, ন্যারোইং ইন্টার সার্ভিক্স, এই হলো ফ্যালোপিয়ান টিউব, এই হলো ডিম্বাশয়। ঠিক আছে, তাইলে প্রথমে কি করা হবে? টিবিএস আলট্রা নাম শুনছো? টিবিএস আলট্রা, টিবিএস এর নাম শুনছো তোমরা? ট্রান্স ভ্যাজাইনাল সোনোগ্রাফি নাম শুনছো? আলট্রা করে না, একটা হলো টিবিএস আলট্রা, টিবিএস বলা হয়। এই টিবিএস এর মাধ্যমে এখানে আলট্রাসাউন্ড প্রোব, এটা মেশিনের মাধ্যমে আলট্রাসাউন্ড আর কি, টিবিএস আর কি। এটা আলট্রা করাইতে দেখছো তোমরা, এরকম একটা ছোট জিনিস পেটের উপরে এরকম এরকম ইয়া করে। এটা হলো জাস্ট ভেজানে দিয়ে এন্টার করা হয়। এটা থেকে এই জায়গাটা পুরোটা ক্লিয়ার দেখা যাবে বা ওই স্কিনে দেখা যাবে। এরপর আলাদা একটা ইনজেকশন দিয়ে এখান থেকে তোমার কি নিয়ে আসবে, সাকশন করে ডিম্বাণুটাকে টাইনা নিয়ে আসবে। দেখো, Probe will be inserted into the woman's vagina so that her doctor can view her ovaries. দেখো এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। এবার Inside the ovaries, the doctor will look for follicles. এই দেখো অনেক Each ফলিকল আছে। follicle is a fluid-filled sac that contains. তাহলে এখন দেখো অনেকগুলো ডিম্বাণু তৈরি হয়ে বা এগ তৈরি হয়ে আছে, মেচিউর হয়ে আছে। কিভাবে হলো? ওই যে ফলিকল স্টিমিউলেটিং হরমোনটা দেওয়ার কারণে আগে থেকে। কারণ এখন আমি একটা নিয়ে গেলাম, দুর্ভাগ্যক্রমে একটা নিষেধ না হলো, যেটা কৃত্রিমভাবে করাবো, এই জন্য আমরা অনেকগুলো নিয়ে যাব। Contains an egg. Then the doctor will insert a long thin needle into and through the wall এই of যে the একটা সুই দিয়া vagina দেখো and টাইনা নিয়ে guide আসবে। it to the ovary. A suction device connected to the needle will collect several eggs from inside their follicles. অনেকগুলো নিয়ে আসবে। হ্যাঁ, During the second part of in তাহলে vitro আমরা fertilization, ডিম্বাণু কালেক্ট করে ফেললাম। fertilization, এবার হলো আমাদের the কি করতে collected হবে? eggs will be taken immediately to a laboratory where they will be fertilized. Fertilization may be performed by insemination, where several sperm are mixed. তাহলে আমরা এটা মনে করো কালচার মিডিয়া নিলাম। যে মিডিয়া আছে না ল্যাবের মধ্যে, একটা মিডিয়া, উপযুক্ত পরিবেশ, অর্থাৎ আমাদের গর্ভবতী মহিলা তার যে তোমার যে পরিবেশ থাকে, যে টেম্পারেচার থাকে, যে এনভায়রনমেন্ট থাকে, ঠিক ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে তোমার ওই মিডিয়ার মধ্যে এবার ডিম্বাণুর উপরে এসে শুক্রাণু দিতে হবে। এটাকে ইনসেমিনেশন বলা হয়। কথা বুঝছো কিনা? এখন তোমার মনে করো এটা এইভাবে করা যায়, অথবা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের মাধ্যমেও করা যায়। দুইভাবে করা যায়, হয় সরাসরি স্পার্মাইনেটার উপর রাখবা, অথবা ডিম্বাণুর মধ্যে সরাসরি ইনজেকশনের মাধ্যমে শুক্রাণুটাকে ঢোকানো হবে। দেখো বারবার দেখে যাচ্ছে। mixed with the healthiest eggs. এটা নরমালটা। Or the eggs may be fertilized with sperm injected directly into them during Yes, sir. a process called intracytoplasmic sperm injection. তাহলে স্পার্মের সাথে ডিম্বাণুর যুক্ত হওয়া দুইভাবে হতে পারে। ইনসেমিনেশন, সরাসরি এনে যুক্ত করে দিলাম, সরাসরি এনে ডিম্বাণুর স্পার্ম দেওয়া হলো, অথবা ডিম্বাণুর ভিতরে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হলো। এটাকে বলা হবে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। বুঝতে পারছো ঘটনা? এখন কি হবে? নিষেক হচ্ছে, দেখো নিষেক হয়ে The গেল। fertilized eggs, also called embryos, will এবার be দেখো এই যে monitored জাইগোট, for 3 to 5 days বিভাজন as হচ্ছে, they begin to grow. 4টা 8টা, তাহলে ব্লাস্টোমিয়ার তৈরি At this হচ্ছে। time, the lab may create a hole in the zona pellucida surrounding some of the embryos. এটাকে বলা হবে অ্যাসিস্টেড হ্যাসিং বলা হয়। যে জোনা পেলোসিডার যে আবরণটা থাকে, জোনা পেলোসিডার, সে আবরণটা এক পাশে তোমার এটা নষ্ট হয়ে যায়। এই অবস্থাতে যে তাকে জরায়ুর মধ্যে দিয়ে দিতে হবে।
তাহলে জরায়ুর গায়ের মধ্যে সে লেগে যাবে এবং ইমপ্লান্টেশন হবে। This process, called assisted hatching, will help these embryos implant in the uterus. Some of the embryos will be used right. অনেক সময় ডিমের মধ্যে একটু ছিদ্র করে দেওয়া হয় যাতে করে ডিমটা ভালো করে ফুটতে পারে, হাত পা বের হতে পারে। মুরগির বাচ্চা বা পাখির বাচ্চা দেখছো কিনা তোমরা? হ্যাঁ, জাস্ট একটা শুরু ছিদ্র করে দেয়। হ্যাঁ, ডিমটা তখন বোঝা গেছে এর ভিতরে বাচ্চা হয়ে গেছে, উপরে একটু খোসা ছাড়াই দেয়। তো জোনা পেলোসিডের আবরণের এক জায়গাতে একটু ছাড়াই দিয়া এবারে এটাকে নিয়ে কোন জায়গায় দিয়ে আসবে? তোমার জরায়ুতে যায় দিয়ে আসবে। Way for embryo transfer. দেখো, And the rest will be frozen and stored for future use if necessary. The third part of in vitro fertilization is called embryo transfer, which is done 3 to 5 days after fertilization. তাইলে নিষেক হওয়ার 3 থেকে 5 নাম্বার দিনের মধ্যে যায় আমরা এটাকে কি করব? ইমপ্লান্টেশন করাবো। তাহলে নিষেক তো বাইরে করলাম। আচ্ছা, এখন এটাকে আমরা আইনা আমাদের জরায়ুতে রাখতে হবে। বারবার সহ্য কোন দিকে গেল? Used right away for embryo transfer. দেখো, Embryo transfer, which is done 3 to 5 days after fertilization. During embryo transfer, a tool called a speculum will be inserted into the woman's vagina so that the doctor can see her cervix. তাহলে এটা A স্পেকুলাম syringe দিয়া will be loaded with সার্ভিক্সটাকে fluid দেখা হবে। containing one or more of the hatched embryos. Then the syringe will be attached তাহলে এখানে 2টা 3টা 4টা এমব্রায়ো নিয়া, কারণ সব এমব্রায়ো নিলে যে এটা নিষিক্ত মানে ইমপ্লান্টেশন হবে এমন তো না। এখানে কয়েকটা এমব্রায়ো নিয়া পাঠানো to হচ্ছে। a দেখো, long, thin tube called a catheter. The doctor will insert the catheter into the vagina, through the cervix, and into the uterus. Once inside the uterus, the doctor will inject the এই embryos. যে দেখো 3টা 4টা দিয়ে দিচ্ছে এর মধ্যে। Then the catheter and speculum will be removed. এবার এখানে এটা কি হবে? ভ্রূণটা বড় হবে। হ্যাঁ, ইমপ্লান্টেশন। তার মানে আমরা ঘটনা কি দাঁড়ালো? ঘটনাতে আমরা চলে আসি, আসো। তাহলে আমরা প্রথমে যেটা বুঝতে পারতেছি, ডিম্বাণু সরবরাহ বৃদ্ধির জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন দেওয়া লাগে। হ্যাঁ, ফলিকল স্টিমুলেটিং হরমোন দিলে ডিম্বাণু উৎপাদন ক্ষমতা বাড়বে, অনেকগুলো ডিম্বাণু হবে। একটা ডিম্বাণু নিয়ে করাটা ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা অনেকগুলো ডিম্বাণু কালেক্ট করব। তারপরে কি বলছিলাম দেখো, তারপরে শুক্রাণু সংগ্রহ করব। এরপর ডিম্বাণু নিষিক্ত বলছে, নিষিক্ত করার জন্য কত ঘন্টা? 16 থেকে 20 ঘন্টা একসাথে রেখে দিতে হবে। কত ঘন্টা? 16 থেকে 20 ঘন্টা। অথবা আমরা ডিম্বাণুর ভিতরে ইনজেকশনের মাধ্যমে দিতে পারি। এটাকে কি বলা হয়? ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। একটু আগে ভিডিওতে দেখলাম না? এরপর ভ্রূণ স্থানান্তর কয় দিনের মধ্যে? 1 থেকে 6 দিন অথবা 2 থেকে 3 দিনের মধ্যে। আর যখন আমরা ইমপ্লান্টেশন করতে দিয়ে যায় 2 থেকে 3 দিনের মধ্যে এটা কিসে রূপান্তরিত হয়ে যায়? ব্লাস্টোমিয়ারে রূপান্তরিত হয়। আচ্ছা, এই প্রসিডিওর করার কতক্ষণের মধ্যে মহিলা 10 থেকে তোমার হলো 10 মিনিট থেকে 4 ঘন্টার মধ্যে মহিলাকে বিদায় দেওয়া যাবে, যে না আপনি চলে যান, আপনার কাজ হয়ে গেছে। তাহলে ওভারঅল সামারে কি? ডিম্বাণু সৃষ্টি উদ্দীপনা দিলাম, এরপর ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করলাম, এরপর তাদেরকে কৃত্রিমভাবে নিষেক করালাম, এরপর ইনকিউবেটরে ভ্রূণ কালচার, মানে অর্থাৎ 2 থেকে 3 দিন বা 7 দিন বা 5 দিন আমরা এটাকে কি করে রাখবো? ইনকিউবেটর রাখা দিব, যাতে করে এটা ভ্রূণ তৈরি হয়। বুঝতে পারছেন? নিষেকের সাথে সাথে কি ভ্রূণ হয়ে গেছে নাকি? ওই ক্লিভেজ হবে না, মরুলা ব্লাস্টুলা হবে না। আচ্ছা, যারা এটা দেন তোমাকে কি করতে হবে? ভ্রূণ স্থাপন করতে হবে। তোমরা কি এই ব্যাপারটা কি ভুল বুঝছো কিনা? ব্যাপারটা একদম ইজি বিষয়। ওকে, আমরা এখন চলে আসি যেসব কারণে আইভিএফ ব্যর্থ হতে পারে, অর্থাৎ আইভিএফ করার পরেও কোন কারণে তোমার ব্যর্থ হইতে পারো তুমি। 1 নাম্বার হলো ডিম্বাণু, যেটা তুমি টাইনা নিয়ে আসছো, ডিম্বাণুটা পরিপক্ক ডিম্বাণু ছিল না, তাহলে এটা দিয়ে কোনো কারণে নিষেক হবে। আচ্ছা, 2 নাম্বার হলো যে শুক্রাণু দিচ্ছ সেই শুক্রাণু যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলেও সমস্যা হবে। আচ্ছা, এর পরবর্তী তুমি যে যন্ত্রপাতি ইউজ করছো সেগুলো যদি তোমার কোনো কারণে ঠিকভাবে কাজ না করে সেখানেও সমস্যা হতে পারে। তো এটা একটু তুমি রিডিং পড়ে নিবা। আইভিএফ এর সুবিধা কি, অসুবিধা কি? সুবিধা হলো যারা নিঃসন্তান আছে তারা সন্তান তোমার গর্ভবতী হতে পারবে, এটা একটা সুবিধা। অসুবিধা কি? অনেক টাকা পয়সা লাগে। হ্যাঁ, তারপরে অ্যাবর্শন হয় বেশি বেশি, অর্থাৎ আইভিএফ নিলেই যে বাচ্চা হবে এমন হয় 1.5 মাস 2 মাস 3 মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায়। আমার আপন কাজিনেরও একই অবস্থা, অলরেডি 3 থেকে 4 বার তোমার এই আইভিএফ পদ্ধতি নেওয়া হয়েছে। ইন্ডিয়া সিঙ্গাপুর গেল, তারপরেও তার 2-3 মাস সবাই খুশি, যাক আলহামদুলিল্লাহ এখন 2 মাস হয়ে গেছে, এই 2.5 মাসের মাথায় আবার বাচ্চা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছো? মানে বেশি বেশি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা একটু রিডিং পড়ে নিবা। হ্যাঁ, পড়ে নিবা, রিডিং পড়াচ্ছি না। তো প্রথম টেস্ট টিউব কুকুরের জন্ম, টেস্ট টিউব কুকুরের উপর টেস্ট টিউবের ঘটনা দেখে ওই প্রথম তোমার হলো যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক এটা তোমার হলো
কুকুর থেকে কুকুরের মধ্যে 19টা টেস্টীয় ভ্রূণ স্থাপন করার পর সেখান থেকে 9টা না 7টা কুকুর 7টা কুকুর ছানা তারা কি করছে উৎপাদন করতে সক্ষম হয়েছে এই টেস্ট টিউবের মাধ্যমে। আচ্ছা, আর বাংলাদেশে 2001 সালে 30 মে হীরামণি মুক্তা এই 3টা হলো টেস্ট টিউব বেবি। হীরামণি মুক্তা একসাথে 3টা বাচ্চা হলো, টেস্ট টিউব হলে 2টা 3টা, কারণ কি 2-3টা ভ্রূণ দিয়ে আসলো না, 3টা বা 5-6টা দিল, সবগুলো তার টিকে না, যে কটা টিকে আর কি। ওকে, তারা মনে করো ডাক্তার ফাতেমা পারভিনের তত্ত্বাবধানে 1994 সাল থেকে চিকিৎসা নিয়ে 6 বছর পর্যন্ত তাদেরকে অবজারভেশনে রাইখা এই ট্রিটমেন্টটা চালানো হয়েছে। আর এখন তো আলাদা আইভিএফ সেন্টার আছে ঢাকাতে, এরকম ইনফার্টিলিটি সেন্টার, সাবফার্টিলিটি সেন্টার এরকম, হ্যাঁ ভারতে আছে। বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ইন্ডিয়াতে যায়, কিন্তু এই সমস্যার কারণেও যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আসি আমরা পুরুষ এবং নারীর প্রজনন অক্ষমতার কারণে কি কারণে তোমার প্রজননে অক্ষমতা, গর্ভ ধারণ করতে সমস্যা তৈরি হয়, এটাতে ছেলেদের কি কারণ, মেয়েদের কি কারণ। তো আমরা প্রথমে আসি ছেলেদের কি কি কারণ। আসো, তার আগে আমরা একটা কাহিনী শুনি যে পৃথিবীর 15% দম্পতি হলো অনুর্বর, অর্থাৎ তাদের সন্তান উৎপাদন ক্ষমতা আছে কিন্তু কোনো কারণে সেটা সাপ্রেসড হয়ে আছে, হয় হরমোনের কারণে, কোনো একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, কোনো একটা মেন্টাল ডিপ্রেশনের কারণে, কিন্তু সে কিন্তু কি, তার কিন্তু ফার্টাইল। এখন সে ফার্টিলিটিটা নাই আপাতত ক্ষণস্থায়ী, এটাকে বলা হবে ইনফার্টিলিটি। কত পার্সেন্ট? 15%। আর বন্ধা বলতে যেটা বুঝি আমরা না, যে আজ জীবনও তার কোনোদিন বাচ্চা হবে না, কোনোদিনও হবে না, সেটা হলে মাত্র 1 থেকে 2%, খুবই রেয়ার। 1 থেকে 2% মানুষের কাছে বন্ধা হতে পারে। বুঝতে পারছো ঘটনাটা? তাহলে এই অনুপাত, এই পার্সেন্টেজগুলো পরীক্ষা জানা লাগবে। তা আসলে পুরুষের সমস্যা কি কি? 1 নাম্বার স্পার্মের অনুপস্থিতি, অর্থাৎ অ্যাবসেন্স অফ স্পার্ম, অ্যাজোস্পার্মিয়া বলা হয়, অর্থাৎ তার স্পার্মের মধ্যে কি নেই, শুক্রাণু, মানে শুক্রাণু নাই আর কি, আলটিমেটলি অ্যাজোস্পার্মিয়া বলা হয়, অ্যাজোস্পার্মিয়া। 2 নাম্বার লো স্পার্ম কাউন্ট, অলিগোস্পার্মিয়া, স্পার্ম সংখ্যা যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ নাই, 1 কিউবিক সেন্টিমিটারের মধ্যে 20 মিলিয়নের বেশি থাকার কথা, যদি 20 মিলিয়নের কম থাকে তখন তাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। এগুলো পরীক্ষাতে আসবে। শুক্রাণুর অনুপস্থিতি, একে কি বলা হয়? অ্যাজোস্পার্মিয়া। কমে গেলে তাকে কি বলা হয়? অলিগোস্পার্মিয়া। অলিগো মানে কি? অলিগো শব্দ অর্থ কমে যাওয়া, তাহলে অলিগোস্পার্মিয়া। এরপর হলো অস্বাভাবিকতা, অর্থাৎ শুক্রাণুর মরফোলজিক্যাল বা অ্যানাটমিক্যাল ডিসফাংশন। শুক্রাণুর মাথা নাই, শুক্রাণুর লেন্স নাই, শুক্রাণুর 2টা লেন্স, শুক্রাণুর গ্রীবা নাই, এরকম সব মনে করো যদি থাকে, তাহলে এগুলো দিয়ে কখনো নিষেক হবে? শুক্রাণু যদি মাথা না থাকে সে নিষেক করবে কেমনে? আবার শুক্রাণু যদি লেন্স না থাকে সে দৌড়াবে কেমনে? তাহলে আলটিমেটলি ওই শুক্রাণু দিয়ে কিছু হবে না। এবার অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি ছেলেদের একটা সমস্যা, যে নিজের শুক্রাণুকেই নিজের দেহের অ্যান্টিবডি মেরে ফেলে। নিজের বডির অ্যান্টিবডি কি করে? নিজের দেহের শুক্রাণুকে মেরে ফেলে। তাহলে শুক্রাণুকে উৎপাদন হতে পারতেছে, তাহলে এটাকে কি বলা হবে? অটো ইমিউনিটি। মনে থাকবে কত পার্সেন্ট পুরুষের ক্ষেত্রে এটা হতে পারে? 5 থেকে 10%। এই পয়েন্টগুলো লাগবে। এরপরে আসো, কোনো কারণে ইজাকুলেশনের সমস্যা হলে, ইজাকুলেশন মানে কি? তার বিয়ে করাইছে তার মতের বিরুদ্ধে, সে তার ইজাকুলেশন সমস্যা, সে ডিপ্রেশনে আছে, সেই বোর কাছে যায়ও না, কিছুও না, তাহলে তাদের কি গর্ভধারণ হবে কোনোদিন? ঠিক আছে। আচ্ছা, পুরুষত্বহীনতার মধ্যে তুমি যদি আসো, যে সে হলো ইম্পর্টেন্স, সে হলো কি? পুরুষত্বহীন থাকে না, ইম্পর্টেন্স থাকে, তার মধ্যে ছেলে সুলভ কোনো বৈশিষ্ট্য নাই, তাহলে তারা দিয়ে কিছু হবে? বিয়ে করে আনছে, সে আসলে ছেলে না, সে হিজলা, তাহলে কিছু হইব? ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ অনেক ওষুধ আছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও তোমার কি হইতে পারে? যেমন এই যে ঘুমের ওষুধ খাইলে, ডিপ্রেশনের ওষুধ খাইলে, হ্যাঁ এগুলোর ওষুধ খাইলেও তোমার 2 দিন পর চলে যাবে। ঠিক আছে, এই যে খিঁচুনি, ডিসলিপিডিমিয়া, যক্ষা, পেটের আলসার, ক্যান্সার, চর্মরোগ, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কারণে কিন্তু তোমার প্রিমেচিওর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন ইত্যাদি বিভিন্ন রোগ হতে, এইগুলার যে ওষুধগুলো খায় সেগুলো সাইড এফেক্টে। তার মানে তোমার এমন না যে ঘুমের ওষুধ 2 দিন গেলাম সমস্যা হয়ে গেল, সে কন্টিনিউয়াস ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না 1 বছর 2 বছর, তাহলে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তোমার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, প্রিমেচিওর ইজাকুলেশন হতে পারে। বুঝতে পারছো ঘটনা কি বললাম? পেটের আলসারের সাথে যে ওষুধগুলো দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক 3টা দেওয়া হয়, সাথে অ্যানাসাইডি ওষুধ দেওয়া হয়, গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়, সেগুলো সাইড এফেক্টের কারণে। অন্যান্য কারণের মধ্যে তুমি যদি আসো, প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করলে, ঠিক আছে, তার শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাবে। দুশ্চিন্তা, মাদক গ্রহণ, মানসিক অবসাদ, ডিপ্রেশন ইত্যাদি পড়ে নিবা, তাহলে এগুলা পড়ে নিবা। এবার আসি মেয়েদের সমস্যাতে আসি। মেয়েদের সমস্যাতে আসি, তাহলে ছেলেদের গুলা পড়লা। এবার আসি মেয়েদের। ডিম্বপাতে ব্যর্থতা, ডিম্বাণু ঠিকই উৎপন্ন হয় কিন্তু ডিম্বাণু বের হতে পারতেছে না ডিম্বাশয় থেকে। ডিম্বপাতে ব্যর্থতা, তো এটা সমস্যাটাও মূলত হয় হলো হরমোন গঠিত। হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থি থেকে ওই যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন,
এই হরমোন যদি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই হরমোন যদি ক্ষরণ না হয় তাহলে রিলিজ হবে। তাইলে এখন এই সমস্যা 90% সলভ করা যায় যদি হরমোনটা আবার তোমার বডিতে ফিরে আসে বা তুমি আর্টিফিশিয়ালি হরমোনটা দাও, তাহলে তোমার কি হবে, সমস্যাটা দূর হয়ে যাবে। 2 নম্বর ডিম্বনালীতে ক্ষত। ওই যে আমরা বলছিলাম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি কোনোখানে ইনফেকশন থাকে অথবা জরায়ুর মধ্যে যদি কোনোখানে ক্ষত থাকে তাহলে নিষেক হবে না, আলটিমেটলি বাচ্চাও গর্ভধারণ করবে না। তাহলে ক্ষত হলে, তারপর তোমার যদি কোনো ইনফেকশন থাকে ইত্যাদির কারণে, অথবা তোমার সার্ভিক্স হলেও খুলতেছে না, চিকন থাকে, জরায়ুর ওয়ালটা তোমার থিন থাকে, জরায়ুটার যদি কোনো ডিসফাংশন থাকে, জরায়ুর মধ্যে যদি এরকম বিভিন্ন রকম পলিপ থাকে, জরায়ুর মধ্যে যদি সিস্ট থাকে, তাও তোমার কি হবে না, গর্ভধারণ করবে না। এই যে জ্বরের ক্ষতর কথা অলরেডি আমরা বলে ফেললাম, কত পার্সেন্ট নারীদের হতে পারে, 5 থেকে 10%। আর ডিম্বনালী ক্ষত কত পার্সেন্ট হতে পারে, 35%। ডিম্বনালী ক্ষত আমরা কি কি কারণে হয়, জীবাণু সংক্রমণের কারণে হতে পারে, এন্ডোমেট্রিওসিস, আমরা জানি জ্বরের ভিতরের প্রাচীরের নাম এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামে যদি ইনফেকশন হয় তাকে বলা হবে কি, এন্ডোমেট্রিওসিস। তারপরে পেলভিক সার্জারি, যদি তার কোমরে কোনো সার্জারি করা হয়, ঠিক আছে, মনে করো মূত্রতলির অপারেশন করতে যায় ডিম্বনালীতে একটু ক্ষত হয়ে গেল বা কোনো কারণে কাটা গেল ইত্যাদি, অথবা কারো যদি ইকটোপিক প্রেগন্যান্সি থাকে, রাপচার ইকটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ তাদের বাচ্চা জরায়ুতে না হয়ে টিউবের মধ্যে যদি হয়, হ্যাঁ, তখন টিউবটা ফেটে যেতে পারে। টিউব বলতে কি, ফ্যালোপিয়ান টিউব। ওই টিউব যখন ফেটে যাবে আলটিমেটলি ওই টিউবটা নষ্ট হয়ে গেল না, টিউবটা কেটে দিতে হবে, সালফিঙ্গেক্টমি বলা হয় এটাকে, সালফিঙ্গেক্টমি। তখন তার মানে কি, নিষেক তার ওই পাশে হতে পারতেছে না। যদি 2 পাশে হয় তাহলে গতকালকে আমাদের এটা মনে করো ইতিহাস, আমার গত 3 মাসের মধ্যে 6টা রোগের অপারেশন হয়েছে, শুধু ইকটোপিক প্রেগন্যান্সি, আর সারা রাত শুধু এই অপারেশনে চলছে, বুঝতে পারছো? 6টা রোগের শুধু ইকটোপিক প্রেগন্যান্সি, মানে সব কোথায় হয়েছে, জরায়ুতে না হইয়া হয় টিউব ফাইটা গেছে, হয় পেটের ভিতরে চলে আসছে, রক্ত, মানে সব ইমার্জেন্সি কন্ডিশন। এই সকাল পর্যন্ত শুধু এই কাহিনী গেছে আজকে। এই জন্য আমি খাইতে পারিনি, তা না আসলাম না, এই মাত্র একটু আগে ওই রুমে যে আমি খেয়ে আসলাম, এই জন্য তোমাদের একটু দেরি হলো আজকে। প্রায় 5 থেকে 10% নারী জরায়ুর ক্ষতজনিত কারণে সমস্যা থাকে, এটাকে পিআইডি রোগ বলা হয়। পিআইডি একটা রোগ আছে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার। প্রস্রাবে দীর্ঘদিন সমস্যা থাকে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ঠিক আছে, মেয়েদের এটা খুব কমন একটা সমস্যা। পিআইডি রোগ যারা থাকে তাদের আরো বেশি হয়, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার। সার্ভিক্স, জরায়ুর বা গ্রীবাতে যদি ক্ষত হয়, অর্থাৎ সার্ভিক্সে যদি ইনফেকশন হয়, এখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, জরায়ুর মুখে ক্যান্সার, নাম শুনো নাই তোমরা, সেইগুলোর কারণেও তোমার কি হতে পারে না, তোমার সে জরায়ুর মুখে যদি ক্যান্সার হয়, ক্ষত হয়, তাহলে সে কি মিউকাস ক্ষরণ করতে পারবে না? মিউকাস ক্ষরণ না করলে শুক্রাণু এত দূর যাবে কেমনে? আমরা জানি জরায়ুর মুখ, সার্ভিক্স কি করে, মিউকাস ক্ষরণ করে, যে মিউকাসটা কি করে, উদ্দীপনা দেয়, এবং সেখান থেকে আরো কিছু রাসায়নিক জিনিস বের হয় যেগুলা শুক্রাণুকে অ্যাট্রাকশন দেয়, যে না তোমাকে ওই দূরে যাইতে হবে, না শুক্রাণু কেমন জানো কোথায় সে জরায়ু ভেদ করে সেই ফ্যালোপিয়ান টিউবে যাইতে হবে, কি বলো, দীর্ঘ পথ পরিক্রমা পাড়ে দিয়ে যায়, সে ডিম্বাণু লক্ষণ পায় আর কি। আমরা যেটাকে বলে 7 সাগর 13 নদী, 7 সমুদ্র 13 নদী। আচ্ছা আসো, এখন যাই হোক, এখন 2 জনের কার কার সমস্যা হয়েছে, তোমাদের বাচ্চা না 5 বছর বউ, জামাইরা বকে, জামাই বউরে বকে, কার সমস্যা? তোমরা সবাই এখন আসলে ডাক্তারের শরণাপন্ন। এই শোনো, এখন আসলে এখন দেখা যাবে মূল সমস্যা কার। এই জন্য আমরা কি কি পরীক্ষা করব? নাম্বার 1, স্বামী স্ত্রী উভয়ের রক্ত পরীক্ষা করতে দেখতে হবে। 2 নাম্বার, সিমেন্ট পরীক্ষা করে দেখতে হবে যে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, স্পার্ম কাউন্ট ঠিক আছে কিনা, স্পার্মের মোটিলিটি ঠিক আছে কিনা, প্লাজেলা ঠিক আছে কিনা, তারপরে ডিম্বাণু ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, ডিম্বপাত হচ্ছে কিনা, এটা পরীক্ষা করব। এরপরে আমরা ডিম্বনালী, জরায়ুনালী আমরা পরীক্ষা করব যে ঠিকঠাক আছে কিনা রাস্তাগুলা, নাকি ইনফেকশন আছে। এরপর আমরা কি করব, জরায়ুর প্রাচীর পরীক্ষা করব। এরপর দেখা যাবে হরমোন সবই ঠিকঠাক আছে, এবার হরমোন ঠিক আছে কিনা, বুঝতে পারছো? তাহলে এই পরীক্ষাগুলো আমরা করব যদি কেউ নিঃসন্তান থাকে, জামাই বউ দুজনেরই। এখন ঘটনা ধরা খাইছে, জামাই অথবা বউর কারো কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, এখন আমরা আসি ট্রিটমেন্টটা কি দিব। আসো, অক্ষমতার চিকিৎসা, তোমাদের লাগবে হেডলাইন। কি লাগবে? হেডলাইন। ভিতরে লেখা লাগবে না, শুধু প্রথম ওয়ার্ডটা লাগবে, হেডলাইনগুলো লাগবে। 1 নাম্বার, আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে এন্ডোস্কোপিক সার্জারি আছে, ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, বিভিন্ন অপারেশনের মাধ্যমে থার্মাল বেলুন আছে, হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে হলো জরায়ুর অপারেশন করাকে বলা হবে হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে হলো জরায়ুর অপারেশন, ঠিক আছে, জরায়ুর অপারেশন। ওষুধ সেবন, এই যে যাদের ডিম্বাণুক্ষরণ হচ্ছে না তাদেরকে আমরা আর্টিফিশিয়াল ওষুধ দিব যাতে করে ডিম্বাণুক্ষরণ হয়, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, ক্লোমিফেন সাইট্রেট, হিউম্যান মেনোপজাল গনাডোট্রপিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এগুলো দিব। এবার আসে আইভিএফ পদ্ধতি। তারা বললো যে না ঠিক আছে, নিষেক যেহেতু হচ্ছে আপনারা আইভিএফ পদ্ধতি করেন।
অথবা আমরা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এটা মানে কি, শুক্রাণু বেচার আর শক্তি নাই, প্লাজারা ভালো কাজ করতেছে না, তখন আমরা শুক্রাণুর আশায় বসে থাকলে হবে? শুক্রাণুটাকে সরাসরি নিয়ে জ্বরের মধ্যে দিয়ে আসবো। ডিম্বাণু আনি নাই কিন্তু, সরাসরি শুক্রাণুকে একটু থাকে না, তাকে একটু রাস্তা পার করে দিয়ে আসলাম। এটাকে বলা হবে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। মানে বুঝাইতে পারছি আমি ঘটনাটা কোন জায়গায়? এক্ষেত্রে ডিম্বাণু আনা লাগবে না, শুক্রাণুটাকে জরায়ুতে দিয়ে আসবা। আচ্ছা, আর ইন্টারসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এটা তো তোমরা বুঝছো, ডিম্বাণুর ভিতরে ইনজেকশনের মাধ্যমে স্পার্মটাকে দিয়ে দেওয়া। ওকে, তোমরা শুধু নামগুলো মনে রাখবা, শুধু হেডলাইন কি পড়বা, হেডলাইন পড়বা, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এরপর আমরা একটু বইতে আসি। তো বইতে আসলে প্রথমে আসো পুরুষ এবং নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা। আর স্লাইড বানানোর টাইম পাইনি। পুরুষ এবং নারীর প্রজননের হরমোনের ভারসাম্যহীনতা, যদি ছেলে মেয়ের হরমোনের ভারসাম্য হয় তাহলে কি কি হবে? আমরা অলরেডি সমন্বয়ে পড়াই আসছি যে কোন হরমোন বেড়ে গেলে কি সমস্যা, কমে গেলে কি সমস্যা। এখানে তারপরে আবার আলোচনা করছি ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে কি হবে, ইস্ট্রোজেন হরমোন কমে গেলে কি হবে। এগুলো সব কি করতে হবে? রিডিং দিতে হবে, রিডিং। অর্থাৎ তার হরমোনের আপ ডাউন করা মানে কি, তার মোড সুইং হচ্ছে, তার শরীরের মধ্যে কিছু চেঞ্জ হবে, এগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, নিম্নমাত্রা ইস্ট্রোজেনের কারণে কি হতে পারে সেটাও লেখা আছে। ঠিক একই রকম প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন যদি বেড়ে যায় তাহলে কি সমস্যা হবে, প্রোজেস্টেরন যদি কমে যায় তাহলে কি হবে, এগুলো কি পড়বা নাকি আমার পড়াইতে হবে? রিডিং পড়ে নিলে পারবা না? ঠিক, অ্যান্ড্রোজেন, এই অ্যান্ড্রোজেন ছেলেদের হরমোন মেয়েদের যদি বেড়ে যায় তাহলে ছেলেদের হরমোনটা মেয়েদের বেড়ে গেলে কি হবে, একটা রোগ হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সে অনর্বরতা থাকবে, তার রজচক্র ইরেগুলারিটি হবে, হ্যাঁ, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে, মুখের মধ্যে দাড়িমুখ গজাবে, হ্যাঁ, এগুলো হতে পারে। তারপরে মোটা হয়ে যাবে, দেখবে এরকম যারা বেশি মোটা টোটা থাকে দেখবে চুলটুল কোকড়া টোকরা হয়ে যাবে, মানে কেমন জানি হয়ে যাবে, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টগুলা। নিম্নমাত্রার অ্যান্ড্রোজেনের কারণে আবার কি হবে, নিম্নমাত্রার অ্যান্ড্রোজেনের কারণে সে সবসময় মনমরা থাকবে, অবসাদ থাকবে। ঠিক আছে? পড়ে এগুলো কিন্তু রিডিং বাসায় পড়ে নিবা। হ্যাঁ, আমি কিন্তু দিচ্ছি তোমাদেরকে বাসায় পড়ে দেওয়ার জন্য। টেস্টোস্টেরনের বেশি বেশি টেস্টোস্টেরন যদি হয় তাহলে কিন্তু আবার সমস্যা আছে, কিন্তু সে বেশি পরিমাণ কি হবে, মনে হয় হাইপার থাকবে। আবার যদি টেস্টোস্টেরন হরমোন কম হয়ে যায়, তার বউ ডাকবে, তারপরে তার কোনো খবর নাই, তারপরে সে হলো তার মনে করো মানে কি মহিলা সুলভ, মানে সে হলো বোর্ড থেকে দূরে দূরে থাকবে। ঠিক আছে, এরকম এরকম অবস্থা। তারপর তার হলো মনে করো, অর্থাৎ ছেলে সুলভ যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নাই, টেস্টোস্টেরন হরমোন। হ্যাঁ, এরকম ফেসবুকে এখন ভিডিও আসবে, বিয়ে করছে 10 বছর, জামাই বোর সাথে দেখা করে না, ঠিকভাবে কথা বলে না। ঠিক আছে, এরকম দেখবা। অবসাদগ্রস্ত, দুর্বল অনুভব, এই হরমোনের আপডাউনের কারণে তোমাদের এরকম ছেলেদেরও শরীর দুর্বলতা, অবসাদগ্রস্ত থাকতে পারে। অকারে বুড়ো হয়ে যাওয়া হরমোনের অভাবে, অসুখী ভাব। ঠিক আছে, তারপরে আসো এখান থেকে এই এমসিকিউটা পরীক্ষাতে খুব বেশি লাগবে, যে টেস্টোস্টেরনের মাত্রা কতটুকু থাকা দরকার, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। টেস্টোস্টেরনের মাত্রা কতটুকু থাকা দরকার, 350 থেকে 1230 ন্যানোগ্রাম, 1230 ন্যানোগ্রাম। তো এখন মেয়েদের ক্ষেত্রে আমরা জানি একটা নির্দিষ্ট সময় পরে মেনোপজ হয়, যখন ইস্ট্রোজেন হরমোন টোটালি বন্ধ হয়ে যাবে। কোন হরমোন? ইস্ট্রোজেন। এই হরমোনটা মেয়েদের একসময় টোটালি বন্ধ হয়ে যায়, কখন? 50 বছর, অর্থাৎ যখন তার মেনোপজ হয়। ঠিক একই রকম কোন ছেলেদের যদি টেস্টোস্টেরন হরমোন বন্ধ হয়ে যায়, এটা বলা হবে অ্যান্ডোপজ। তাহলে ছেলেরা খুশি হওয়ার দরকার নাই যে আপনি মেয়েদের মেনোপজ হয়ে যাচ্ছে, তোমার কিছু হচ্ছে না, তোমার হবে কি অ্যান্ডোপজ। অ্যান্ডোপজ। তো ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা। হ্যাঁ, আসো এখন আসি আমরা দুঃখজনক একটা বিষয় আসি, সেটা হলো আমাদের এত সব শেষ, এখন আসি গর্ভবতী হইল, এরপরের কাহিনীতে আসে। সামহাও ট্রিটমেন্ট দিলাম, গর্ভবতী হলো। এখন এই গর্ভ অবস্থায় এই ভ্রূণের বা এমব্রায়োর 2 রকমের সমস্যা তৈরি হতে পারে। আসো, গর্ভ অবস্থায় ভ্রূণের 2 রকমের সমস্যা হতে পারে। একটা হলো জিনগত সমস্যা হতে পারে, আর একটা হলো তোমার হলো টেরাটোজেন গঠিত সমস্যা, অর্থাৎ পরিবেশের কারণে সমস্যা। কথাটা আমরা একটু বুঝি। গর্ভবতী হলো, সবাই কথা আশা যে সে 1 বছর পর মা হইতেছে, কত সুন্দর একটা বাচ্চা হবে। দুর্ভাগ্যের বিষয়, বাচ্চা যদি অটিস্টিক হয়, প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, তাহলে এই বাচ্চা নিয়ে ওই মায়ের কি লাইফটা হেল হয়ে যাবে না? সে কি পারবে বাচ্চাটাকে ফেলে দিতে? কিন্তু তাকে নিয়ে তো বহন করতে হবে। তার মানে তার জন্য কতটা সাফার, ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করা, তাকে নিয়ে কি করবে, মানে একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। এটা আসলে আল্লাহর রহমত,
কার বাচ্চা কেমন হবে। তো এই ক্ষেত্রে আমরা আসি ভ্রূণ অবস্থায় কি কারণে সমস্যা তৈরি হয়। দুইটা কারণে সমস্যা হতে পারে, একটা হলো জিনগত ক্রোমোজোমের সমস্যা, সেটার উপর আসলে কারো হাত নাই, মা বাবার কারো হাত নাই। কিন্তু আরেকটা সমস্যা হলো টেরাটোজেন গঠিত সমস্যা, সেটা যদি গর্ভ অবস্থায় মায়ের কোনো রোগের কারণে বা মা যদি সিগারেট খায়, মা যদি মদ খায়, তাহলে যেটা সমস্যা হবে সেটা হলো কি, মা যদি সিগারেট খায়, হ্যাঁ সে হলো বিশ্বাস করতে পারতেছে না, কারণ খাইতে পারে অনেকে, যদি হয় তাহলে এর কারণে যদি বাচ্চার সমস্যা হয় এটাকে বলা হবে টেরাটোজেন গঠিত সমস্যা। আমি কি বুঝাইতে পারছি? টেরাটোজেন গঠিত মানে কি? আচ্ছা, তো আমরা একটু আসি ক্রোমোজোম গঠিত কি কি সমস্যা হতে পারে। আসো, জিনগত। প্রথম কথা হলো আমরা কিন্তু অলরেডি জিন তত্ত্ব তোমাদেরকে পড়ালাম, এখানে প্রকট এবং প্রচ্ছন্ন জিনের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। তো তোমরা সবাই জানো আমাদের ক্রোমোজোম আছে 13 জোড়া। এই 13 জোড়ার মধ্যে 22 জোড়া হলো অটোজোম, 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। যদি 22 জোড়া ক্রোমোজোমের কোনো সমস্যা হয় তাকে বলা হবে অটোজোমাল ব্যাধি। আর এক্স এবং ওয়াইতে সমস্যা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি আছে এগুলো জিন তত্ত্ব অলরেডি একটা লিস্ট তোমরা পড়ে আসছো, বর্ণান্ধতা এই সেই হাবিজাবি পড়ে আসছো। তো আমরা প্রথমে আসি অটোজোমাল ব্যাধি। এই একটু খেয়াল করো, অটোজোমাল ব্যাধি মানে হলো অটোজোমের কোনো সমস্যা হয়েছে। কোন ক্রোমোজোমে? অটোজোমের সমস্যা হলো। তো বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে 10,000 শিশুর মধ্যে একজন শিশু এই রোগ নিয়ে আসে, অটোজোমাল ক্রোমোজোমের সমস্যা নিয়ে আসে। তো এখানে একটা উদাহরণ দিছে, অটোজোমের একটা সমস্যার কারণে ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিড হজম করতে পারে না। আমাদের দেহের মধ্যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে। আমাদের শরীরে আবার প্রোটিনকে ভাঙিয়ে অ্যামাইনো অ্যাসিডও তৈরি করে। আমরা মাছ মাংস খাই, এগুলো কি হয়? বিপাকীয়, মানে এগুলো পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড হয়। অ্যামাইনো অ্যাসিড রক্তের মাধ্যমে সারা শরীরে যায়, ভালো কথা। এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আবার দেহ থেকে বের করে কিসের মাধ্যমে? রেশনের মাধ্যমে। মনে আছে কিনা? রেশন প্রক্রিয়া নাইট্রোজেন গঠিত বর্জ্য বের করে। এখন কোনো কারণে ফিনাইল অ্যালানিন এই যে অ্যামাইনো অ্যাসিড এটাকে যদি ভাঙতে না পারে তাহলে এটা কি বডিতে ঠিক থাকবে না বেশি হয়ে যাবে? কথা কি বুঝতে পারছো? অ্যামাইনো অ্যাসিড একটা নির্দিষ্ট সময় পর তো বডি থেকে বের হয়ে যাবে। তো এটাকে ভাঙার যে এনজাইম, সেই এনজাইমটা নাই। কেন নাই? কারণ হলো অটোজোমাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার, অর্থাৎ তার অটোজোমের সমস্যা থাকার কারণে এনজাইমটা তৈরি করার জিন নাই। আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম কোষের গঠনে এক জিন এক এনজাইম মতবাদ গ্যারলে দেওয়া হয়েছিল, বিজ্ঞানী গ্যারল দিয়েছিল এক জিন এক এনজাইম। পরবর্তীতে দেওয়া হয়েছিল এক জিন এক পলিপেপটাইড। মনে আছে তোমাদের কথাগুলা? তো ঠিক একই রকম তাহলে ফিনাইল অ্যালানিন এই অ্যামাইনো অ্যাসিডটাকে ভাঙার কি নাই? এনজাইম নাই। তাহলে আলটিমেটলি তোমার বডিতে ফিনাইল অ্যালানিনের পরিমাণ বেশি হয়ে যাবে এবং আলটিমেটলি এই অ্যামাইনো অ্যাসিডটা তোমার ব্রেনে যে, মানে বাচ্চার ভ্রূণের ব্রেনে যে ব্রেনটাকে ডিসফাংশন করে দিবে এবং বাচ্চারা প্রতিবন্ধী হবে। এরপর আরেকটা রোগের কথা বলছে, নাম তোমার হলো হান্টিংটন ব্যাধি। এই হান্টিংটন ডিজিজটাও তোমার অটোজোমাল ডিজিজের কারণে হয়। পরীক্ষাতে শুধু নামগুলো জানলেই চলবে যে নিচের কোনটি অটোজোমাল ডিসঅর্ডার। নাম কি? হান্টিংটনস ডিজিজ। আচ্ছা, আমি যে আগে এটা বলছিলাম ফিনাইল অ্যালানিন এই অসুখের কারণে আর একটা রোগ হয় যেটা, সেটা হলো ফিনাইল কিটোন ইউরিয়া। ফিনাইল কিটোন ইউরিয়া অর্থাৎ তাদের ইউরিনের মধ্যে আমরা ফিনাইলকে পাবো, ফিনাইল অ্যালানিনকে পাবো। আচ্ছা, এগুলো একটু পড়ে নিবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে? লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া আমরা জানি। আরেকটা রোগ হতে পারে, সেটা নাম হলো ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। ফ্র্যাজাইল শব্দ অর্থ হলো ভঙ্গুর। ফ্র্যাজাইল শব্দ অর্থ কি? ভঙ্গুর। অর্থাৎ এক্স ক্রোমোজোমটা ভঙ্গুর হয়ে যায়। এক্স এবং ওয়াই ক্রোমোজোম, মেয়েদের দুটো এক্স থাকে, ছেলেদের একটা এক্স থাকে। কারো যদি এক্স ক্রোমোজোমটা ভঙ্গুর হয়ে যায় তাহলে এই এক্স ক্রোমোজোম থেকে জিন যেগুলো বের হওয়ার কথা সবগুলো বের হতে পারবে না। আলটিমেটলি সে অটিস্টিক হবে, মানসিকভাবে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, বিভিন্ন রকম সমস্যা হতে পারে সে। এবার আসি আমরা ট্রাইজোমি। এটা একটা খুবই তোমার কমন একটা ডিজিজ, সেটা হলো ট্রাইজোমি মানে 3। এই যার এই রোগটা হবে ওদের ভ্রূণের 21 নাম্বার ক্রোমোজোমের 3টা কপি থাকবে। আমরা জানি প্রত্যেক ক্রোমোজোমের কয়টা করে থাকে? ডাবল ডাবল না, এক জোড়া করে থাকে না? তো 21 নাম্বারে কয়টা থাকে? 3টা থাকে। একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম বেশি থাকে। কি ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম এদের একটু বেশি থাকে। এই জন্য ওদের কি রোগ হয় জানো? ডাউন সিনড্রোম। কোন সিনড্রোম? ডাউন সিনড্রোম। তোমরা দেখছো কিনা? কোথায় দেখছো তুমি? হ্যাঁ, সিনেমায় দেখছো তোমরা? ফরিদপুর কি তুমি দেখবে একটা হাবা গোবা প্রতিবন্ধী, এর মনে ঢাকায় দেখছো, ফরিদপুর দেখছো, এর আরো কয় কয় জায়গায় দেখছো। সবগুলো দেখবে চেহারা একই রকম। ডাউন সিনড্রোম দেখো, দেখো ডাউন সিনড্রোমের রোগীগুলো দেখাই, দেখছো তুমি? এই যে এরকম হাবা গোবা, সবগুলো চেহারা এক, সবগুলা ঠিক আছে। ডাউন সিনড্রোম দেখি বাংলাদেশি মানুষ দেখাই তাহলে হবে। বাংলাদেশি কোনো আছে কিনা ডাউন সিনড্রোম? এই দেখো,
এরকম ডাউন সিনড্রোম থাকে, সবগুলো চেহারা একরকম, এই সবগুলো চেহারা একরকম, দেখছো? এই যে মনে জানো ওনারা তুমি আরো কই কই দেখছো, ফরিদপুরের মধ্যে একজন আছে, সবগুলো চেহারা একই রকম। তাহলে ডাউন সিনড্রোম এটা কোন ক্রোমোজোম, কি সমস্যার কারণে হয়? ট্রাইসোমির কারণে হয়। অর্থাৎ তার 21 নম্বর ক্রোমোজোমে কয়টা ক্রোমোজোম আছে? 3টা। 2টা থাকার কথা, এখানে একটা এক্স ক্রোমোজোম চলে আসছে। হ্যাঁ, সব তোমরা দেখবা মোটা কালো যারা আছে এরকম মোটা, দেখবে সবগুলো চেহারা এক। যে ক্রোমোজোমের সমস্যার কারণে হয় সবার ওই একই সমস্যার কারণে হচ্ছে মোটা কালো। বুঝতে পারছো ঘটনা কি? এবার আসি আমরা টেরাটোজেন গঠিত সমস্যা। তাহলে একটু আগে যা পড়লাম এগুলার উপরে আসলে কারো হাত ছিল না, আমরা আসলে খুবই টেনশনের মধ্যে থাকা লাগে। এই জন্য 20 সপ্তাহে তোমরা একবার কি করবে, আলটা করাবো, আলটা করে দেখবে তো বাচ্চা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা এখন আসে টেরাটোজেন গঠিত সমস্যা। টেরাটোজেন গঠিত সমস্যা তো একটু আগে বললাম পরিবেশগত কোনো সমস্যার কারণে। নাম্বার 1 রুবেলা বা জার্মান হাম। খেয়াল করো, রুবেলা বা জার্মান হাম, কারো যদি রুবেলা হয় বা জার্মান হাম গর্ভবতী মহিলার, তখন বাচ্চার কিন্তু কি হবে, অ্যাবর্শন হয়ে যাবে। তাছাড়া অন্ধ, বধির, মানসিক প্রতিবন্ধী, হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রের ত্রুটি নিয়ে ভ্রূণটা জন্মগ্রহণ করবে। মায়ের রোগ হইয়া বাচ্চার অবস্থা খারাপ। এইচআইভি, মা যদি এইচআইভি রোগে আক্রান্ত হয় বাচ্চাও কি হয়ে যাবে। মা যদি হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত থাকে বাচ্চাও হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। সাইটোমেগালো ভাইরাস, এটা হারপিস ভাইরাস, হারপিস অনেক রকমের আছে। তো এই ভাইরাসটার কারণেও তোমার কি হবে, জন্মগত বিকলাঙ্গতা নিয়ে ভ্রূণ জন্মগ্রহণ করবে। দীর্ঘকালীন অসুস্থ, মা যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে বাচ্চাটাও কিন্তু ছোটবেলা থেকে অনেক রোগ নিয়ে জন্মগ্রহণ করবে। বুঝছো, বাচ্চাটাও হবে হেলদি, দেখতে মনে না দেখছেন কি স্বাস্থ্য হৃষ্টি পিষ্টা একটা বাচ্চা হয়েছে, কিন্তু এটা আসলে পুরো খালি, বলো না বাইরে ফিটপাট ভিতরে সদরঘাট। ও বাচ্চা হবে 4 কেজি ওজন, হৃষ্টি পিষ্টা, আসলে ভিতরে সব কি ফাঁপা। আচ্ছা, তো এরকম হৃদরোগ, ডায়াবেটিস, লুপাস, এই রোগগুলো নিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা অনেকদিন যাবৎ ভোগে বাচ্চার কিন্তু দীর্ঘদিনের একটা অসুবিধা তৈরি হবে। লুপাস এটা একটা স্নায়ুতন্ত্রের সমস্যা, লুপাস এটা একটা স্নায়ু গঠিত সমস্যা। লুপাস হ্যাঁ, খুবই মারাত্মক একটা রোগ, আলোচনা করার টাইম পাচ্ছে না। ধূমপান, যদি কেউ ধূমপান করে বাচ্চা কিন্তু অপুষ্টিতে ভুগবে। কারণ কি তোমরা সবাই জানো ধূমপান করলে কি হয়, রক্তনালী সংকুচিত হয়, রক্তনালী সংকুচিত হলে রক্ত যাইতে পারবে না। তাহলে আমরা জানি হৃদরোগের অন্যতম কারণ হলো তোমরা যারা ধূমপান করো, তারা ধূমপান করলে রক্তনালীর সংকোচন হয়ে যাবে, ওই জায়গাতে চর্বি বেশি বেশি জমবে, আলটিমেটলি ব্লাড ফ্লো কমে যাবে। ঠিক একই রকম বাচ্চার শরীরে রক্ত যাবে কম এবং সেটা কি হবে না, ডেভেলপ ঠিকভাবে হবে না। এবার মদ পান, যদি মা মদ পান করে তাহলে যে সমস্যাটা হবে সেটার নাম হলো ফিটাল অ্যালকোহল সিনড্রোম। নাম কি? না সমস্যা নেই, না না সমস্যা নেই। আচ্ছা আসো, সমস্যা হইতে পারে, সমস্যা হইতে পারে, সেটা আরেক সমস্যা। আচ্ছা, তারপরে খাদ্য গ্রহণ, এরপরে আসো খাবারের অভাবের কারণেও কিন্তু গর্ভবতী মহিলার মা খাইতে পারতেছে না, বাচ্চা কিন্তু অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করবে। এখন আমরা জানি প্রথম 8 সপ্তাহ, খেয়াল করো 8 সপ্তাহ বয়সে ফিটাস তৈরি হয় না, অর্থাৎ মানুষের অবয়ব লাভ করে না ভ্রূণটা। এই টাইমটা হলো ক্রুশিয়াল টাইম, কারণ এই টাইমে তার হাত পা সব কিছু তৈরি হওয়া শুরু করে। ওই মুহূর্তে যদি কোনো ইনফেকশন হয় তাইলে কিন্তু সেটা বেশি খারাপ। কথাকে বুঝাতে পারছি? 8 নাম্বার সপ্তাহটা হলো বেশি রিস্ক। আর 10 নাম্বার এই টাইমগুলোতে নিউরাল টিউব তৈরি, অর্থাৎ নটকট, এই জিনিসগুলো তৈরি হয়। আর এই নটকট বা নিউরাল টিউব এগুলো তৈরি করার জন্য তোমার দরকার ফলিক অ্যাসিড। এই জন্য আমরা প্রথম ট্রাইমেস্টার বাচ্চা পেটে আসলে এটাকে 3টা ট্রাইমেস্টারে বিভক্ত করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। প্রথম ট্রাইমেস্টারে আমরা তাকে আয়রনের ওষুধ দেই না, তাকে শুধু দেই ফলিক অ্যাসিড। কি অ্যাসিড দেই? যাতে করে তার নিউরাল টিউব তৈরি হয়। তাহলে খেয়াল করবা নিউরাল টিউব তৈরি করার জন্য কোন অ্যাসিড দরকার? তাহলে তোমাকে কি জিনিস খাইতে হবে? ফলিক অ্যাসিড যুক্ত খাবার খাইতে হবে। কিসের জন্য? এই লাইনটা ভালো করে দেখাবা, চোখে পড়বে না। নিউরাল টিউব পরিস্ফুটনের জন্য কি দিতে হবে? কারো যদি ফলিক অ্যাসিডের অভাব হয় তাহলে বাচ্চার কি সমস্যা হবে বলতে পারবা তোমরা? নিউরাল টিউব ডিফেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, মানসিক অবস্থা, মানসিক অবস্থা আমরা সবাই জানি গর্ভবতী অবস্থায় একটা মানসিক একটা সমস্যা থাকে। আগে 3টা ছেলে আছে, মেয়ে আছে, এখন যদি ছেলে না হয় শাশুড়ি দিবে মায়ের, জামাই বাড়িতে রাখবে না। গর্ভবতী মহিলা ওখান থেকে টেনশন আছে যে 4 নাম্বারটা এটাও কি ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে তো শেষ। ঠিক আছে, একটা ডিপ্রেশনের মধ্যে আছে। অথবা জামাই নাই, এখন বেশিরভাগই গরিব,
জামাই বিয়ে করার 1 বছর পর চলে যায়, এই বাচ্চা নিয়ে কিন্তু অলরেডি মায়ের কিন্তু একটা টেনশনে থাকে। এই টেনশনগুলোর কারণেও কিন্তু বাচ্চা কি হয়ে যায়, একটা প্রতিবন্ধী হওয়ার একটা চান্স থাকে। তো আমরা আগামী ক্লাসে দ্রুত শেষ করে দেব, এসটিডি গুলো শেষ করে আমরা নতুন অধ্যায়ে চলে যাব।